আসলে নেটওয়ার্ক আমার বাসায় নেটওয়ার্ক মাদ্রাসা সংগঠন একটাই, সেই কারণে আসলে আমি পারছিলাম না এতক্ষণ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমি প্রায় হাফ এন আওয়ার পর্যন্ত ট্রাই করতেছি। হ্যাঁ, সোয়ারটা থেকে ট্রাই করে এই মাত্র আপনাদের এখানে ইন করতে পারলাম। নেটওয়ার্ক কোনোভাবে আমাকে ইন করতে দিচ্ছে না। হ্যাঁ স্যার, আজকে সবার একই অভিযোগ যে নেটওয়ার্কের কারণে। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনটাও ডিস্টার্ব হচ্ছে এবং এই যে ডাটা দিয়ে তাও তো নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে আজকে। যাই হোক, নিয়ে আমরা যদি ইন করতে পারছি, আমরা কিছুটা হলো আলোচনা করতে পারবো আশা করি। হ্যাঁ, যদি কোনো কারণে যদি নেটওয়ার্ক যদি কোনো কারণে ফল করে, আবার আপনারা ওয়েট করবেন, আমি আবার ট্রাই করব আমার ল্যাপটপ থেকে ঢোকা যায় কিনা। হ্যাঁ, এখন আমি আমার মোবাইল থেকে ট্রাই করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? সবাই ভালো গিয়েছে, ঈদের ছুটি লম্বা ছুটি ছিল। হ্যাঁ, এই ছুটি সবাই ভালো বলতে তো বাড়িতেই ছিলাম, এলাকায় ছিলাম, কোথাও যাওয়া হয় নাই। কোথাও যাওয়া হয় নাই, বাড়িতেই ছিলাম। আচ্ছা, জি স্যার। স্যার মন ভালো নাই স্যার, রুমে বসে থাকতে থাকতে একবার মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, এখন তো এই অবস্থায় আসলে তো খুব বেশি ভালো থাকার সুযোগ আমাদের নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন ওইভাবে আমাদেরকে চলতে হবে যে অবস্থা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের ক্লাসের ইন করার চেষ্টা করি ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা যেটা গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমরা বেসিক ফিচার্স অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন আমরা পড়েছিলাম। আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার যে ওই যে মডিউলটা আছে, হ্যাঁ, যে প্ল্যানারটা আছে আমার, হ্যাঁ, কোর্স প্ল্যান যেটা আমি দিয়েছি আপনাদেরকে, আপনি একটু সবাই একটু সেটার দিকে একটু চোখ বলে নিন। যে কোর্স প্ল্যানটা দিয়েছি আমি প্রথম ক্লাসে, ঠিক আছে, সেই কোর্স প্ল্যানটা একটু বের করুন। আমি আজকে আপনার প্রথম ক্লাস করছি, আমি স্যার কোনো কোর্স প্ল্যান পাইনি। এটা যদি আমাকে গ্রুপে দেওয়া হতো খুব যে ভালো গ্রুপে হতো। দেওয়া আছে, যারা আগের ক্লাস করেছে তাদের সাথে যে আপনারা যে হাফ এন আওয়ার পর্যন্ত সময় পেয়েছেন, সে আপনি এতদিন ক্লাস করেন নাই, তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নেবেন তো কি দেওয়া আছে কি দেওয়া নাই। হ্যাঁ, স্যার আমি ওনাদের প্রতিদিনই কাছে জিজ্ঞেস যারা করি আছে, যারা ক্লাস না করেছে এতদিন যারা ক্লাস করেছে তাদের কাছে ইনফরমেশন নেন কোথায় আছে কোথায় নাই সেটা, ঠিক আছে। সেগুলি আপনাদের যে আমি কোর্স দিয়েছি সেখানে যে আপনাদের ওই যে ল কলেজের যে এটা আছে আপনার এই ওয়েব পেজটা আছে, সেখানে আছে। আচ্ছা, আমরা কোর্স প্ল্যানটা যারা পেয়েছেন তারা একটু শেয়ার করেন, যারা আছে, যারা নাই তো নাই, যাদের হাতে আছে তারা একটু দেখেন। আমার প্রথম ক্লাস থাকার কথা ছিল ইন্ট্রোডাকশন অফ দ্য কোর্স, পেয়েছেন আপনারা? জি স্যার। যারা আগে ক্লাস করছেন তারা রিপ্লাই দেন, যাদের নাই তারা রিপ্লাই দেওয়ার দরকার নাই। জি স্যার। হ্যাঁ, পেয়েছেন তো না? জি স্যার। হ্যাঁ, তারপরে এখানে লেখা আছে 2 নম্বরে কি লেখা আছে? The slide features of the UK Constitution. হ্যাঁ, 3 নম্বর আমরা পাচ্ছি নেচার অফ দ্য UK Constitution, 4 নম্বর আমরা সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। আমরা ইতিমধ্যে 2 নম্বরটা আমরা খুব লেংথি 3-4টা ক্লাস আমরা পড়েছি, ঠিক আছে। The slide features of the UK Constitution আমরা এটা খুব লেংথি করে 2-3 ক্লাসে পড়েছি। আমি গত ক্লাসের শেষ মুহূর্তে একটা কথা বলেছিলাম, ওই যে আমরা 3 ক্লাসে যে লম্বা করে যে জিনিসগুলি পড়েছি, আমরা ওই ক্লাস দ্বারা ওই লেকচার দ্বারা আমরা আরো দুইটা টপিক আমরা কভার করে ফেলেছি। একটা টপিকের নাম হচ্ছে নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। বুঝতে পেরেছি? আমার গত ক্লাসের যে এগুলি ছিল, বিষয়গুলি ছিল সারমর্ম, আমি আপনাদেরকে বলেছিলাম কি, আমি আপনাদেরকে বলেছি আমি আরো 2টা ক্লাস আমি আরো 2টা টপিক কভার করেছি। হ্যাঁ, এই 2টা টপিকের মধ্যে সেটা হচ্ছে নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ ইন টোটাল আমরা বলতে পারি আমরা যে ক্লাসগুলি করে ফেলেছি তার মধ্যে আমাদের 4টা টপিক আমরা ইতিমধ্যে
সরি 4 নোটের ইন্ট্রোডাকশন, 3টা টপিক আমরা শেষ করে ফেলেছি। আমাদের যে কোর্স প্ল্যান আছে, কোর্স প্ল্যান থেকে আমরা 3টা টপিক শেষ করে ফেলেছি। তবে যে বিষয়টা আপনাদের সাথে বলা দরকার সেটা হচ্ছে আমরা যে 3টা টপিক শেষ করেছি, হ্যাঁ, ওই 3টা টপিকের মধ্যে এই যে আমি যে 3টা টপিক শেষ করেছি সেইখানের মধ্যে দ্য বেসিক ফিচার্স অফ দ্য ইউকে কনস্টিটিউশন যে লেকচার নোটটা আছে সেটার দিকে একটু যান আপনারা। সেটা যাদের আছে তারা একটু বের করে দেখেন, আমি তার বাকি কথাগুলি বলতেছি। হ্যাঁ, আপনারা সেটা দেখেন যে আমি কি পড়াইছি আগের ক্লাসগুলিতে। আপনারা আগের নোটটা একটু খুলে দেখেন, শুধু হেডলাইন গুলি একটু চোখ বুলে দেখেন যে হেডলাইন গুলি আছে। আমি সময় দিলাম, আপনারা সেটা দেখেন। আগের যে নোটটা আছে, যে লেকচার শিটটা আছে, সেটার মধ্যে একটা চোখ বুলে দেখেন। ঠিক আছে না? মাইকটা থেকে আমি বলতে চার্জ করতে পারবা, এদিকে নিয়ে আসো, হয়তো কাছাকাছি নিয়ে আসো। না আচ্ছা, আমি সেলিমকে কল করতে। হ্যাঁ, স্যার আমাদেরকে একটা নোট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে স্ট্যান্ড ফিচার্স অফ ব্রিটিশ কনস্টিটিউশন। আর জি, কি এরপরে কি এটা স্যার? একটু আপনারা দেখেন, আপনাদেরকে আমি সময় দিচ্ছি দেখার জন্য। সে নোটটা একটু দেখে নেন সবাই। বাজেটটা অবস্থা আছে আমাদের। আপনি একটু অ্যাটলিস্ট হেডলাইন গুলো দেখে রাখেন, ওই যে টপিকটা আমি পড়েছি, আমি তাহলে আর 2টা টপিক আজকে পড়ে দিতে পারবো। ওই টপিকের হেডলাইন গুলো একটু দেখে নেন। ভাবে হওয়া যাচ্ছে না। পারা গেছে। Stop করো। পেয়েছেন আপনারা? দেখা আর সময় লাগবে দেখতে।
জি স্যার পেয়েছি। দেখেছেন না? ওকে, দেখেন আমরা সেখানে পড়তে গিয়ে আমরা যেটা দেখেছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন পড়তে গিয়ে আমরা বলেছি কি, আমরা বলেছি দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইট ইজ এ ফ্লেক্সিবল কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন, ঠিক না? হ্যালো, জি স্যার। জি স্যার। আমরা এই কথাগুলি আমরা বলেছি কি এটা হচ্ছে কি ওই আনরিটেন কনস্টিটিউশন। আমরা বলেছি এটার সম্পর্কে এটা হচ্ছে যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। আমরা সেখানে বলেছি ইউনিটারি, হ্যাঁ, ফিচার্স এর কথা বলেছি আমরা। এই আমরা বলেছি সেখানে গিয়ে মিক্সড কনস্টিটিউশন, আমরা বলেছি সেটা হচ্ছে মিক্সড কনস্টিটিউশন। সভারেন্টি অফ পার্লামেন্ট, সাবরিনিটি অফ দ্য পার্লামেন্টের কথা বলেছি, পার্লামেন্টারি এক্সিকিউটিভ, তাই না? আমরা রুল অফ ল এর কথা বলেছি, রুল অফ কনভেনশনস, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা বলেছি আমরা, হ্যাঁ, আমরা বলেছি কি মিক্সড কনস্টিটিউশন কথা বলেছি, হ্যাঁ, গ্যাপ বিটুইন থিওরি এন্ড প্র্যাকটিস, গ্যাপ বিটুইন দ্য রিয়েলি কি আপনার থিওরি এন্ড প্র্যাকটিস, থিওরি এন্ড প্র্যাকটিসের কথা বলেছে, হ্যাঁ। এই যে কথাগুলি বলতে গিয়ে আমরা যেটা বলেছিলাম, হ্যাঁ, এই আমরা এই কথাগুলি বলতে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলেছি ফ্লেক্সিবল কনস্টিটিউশন। আমরা প্রথমে চলে যাই আমাদের যে টপিকটা আজকে পড়বো বললাম, এইসব জিনিসগুলো তো ওই বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, হ্যাঁ, কনস্টিটিউশন ইউকের বেসিক ফিচার্স খালি আমরা ইউকের যে অবস্থানটা, আইনের অবস্থানটা আমরা এই বেসিক ফিচার্স পড়তে গিয়ে আমরা দেখেছি, হ্যাঁ। এই যে বেসিক ফিচার্স পড়তে গিয়ে আমরা বলেছি কি, লাস্ট ক্লাস আমি একটা কথা বলেছি, আমরা দুইটা টপিক পড়ে ফেলেছি, একটা নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। আজকে আসেন বাজে যে করা হচ্ছে, স্যার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার আসতেছে না? আজকে কি স্যার ডক্ট্রিন অফ রুল অফ ল হবে? হ্যাঁ, সাউন্ড এখন কেমন আসতেছে? এটা নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হচ্ছে মনে হচ্ছে। আমিও খুব মানে আজকে সব জায়গায় নেটওয়ার্ক ডিস্টার্ব স্যার, আমি খুব নয়েজ শুনতেছি আপনাদের এখান থেকে, আমার মনে সব জায়গায় নেটওয়ার্ক ডিস্টার্ব। এখন ঠিক আছে স্যার। আমরা কিছুটা হলো দেখে, কিছুটা যদি কষ্ট করে আমি করতে পেরেছি, কিছুটা যদি আমরা যদি পড়তে পারি, সেটা আমাদের সার্থকতা, হ্যাঁ। আমি যেটা বলেছিলাম, আমরা এগুলি পড়তে গিয়ে আমরা বিভিন্ন জিনিসগুলো আমরা পড়েছি। সোর্স, আমি আজকে যেটা পড়তে পারছি, সোর্স অফ দ্য কনস্টিটিউশন এবং নেচার অফ দ্য কনস্টিটিউশন। সোর্স অফ দ্য কনস্টিটিউশন একটু ইজি হবে, হ্যাঁ। আমরা এখানে পড়তে গিয়ে এই যে ব্রিটিশ কনস্টিটিউশনের এই পড়তে গিয়ে ফিচার্স গুলি পড়তে গিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম কি, প্রথম যেটা ছিল সেটা একটু বলেন দেখি, কি আলোচনা করছিলাম প্রথম হেডলাইন না ফ্লেক্সিবলের আগে? ব্রিটিশ কনস্টিটিউশন ইজ ইভলিউশনারি, হ্যাঁ, ইভলিউশনারি, হ্যাঁ। এই ইভলিউশনারি আমরা পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে বিভিন্ন সোর্স গুলির কথা, কোথা থেকে কেমনে কেমনে একটার পর একটা ব্রিটিশ কনস্টিটিউশনটা আসলো, তাই না? আমরা সেখানে ম্যাগনা কার্টার কথা বলেছিলাম, আমরা সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম এই পেটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, এই যে ব্রিটিশ কনস্টিটিউশন সোর্স গুলি কি লেখেন, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, আমরা যেগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছি। ব্রিটিশ কনস্টিটিউশন এটা তো আনরিটেন কনস্টিটিউশন, জানেন তো সবাই। British Constitution is unwritten constitution. However, it is unwritten, but it has existency. It has the existency. That means no one can say that there is a no constitution. অর্থাৎ আমি বাংলায় বলছি, সেটা হচ্ছে যে ব্রিটিশ কনস্টিটিউশন অলিখিত, তার অর্থ এইটা বলা যাবে না যে ব্রিটিশ কনস্টিটিউশন বলতে কোনরূপ কনস্টিটিউশন নাই, কোন কনস্টিটিউশন নাই, এই কথাটা বলা যাবে না। শুধু এইটার নেচারটা হচ্ছে যে কি, এটা একটা আনরিটেন কনস্টিটিউশন। অন্যান্য দেশের কনস্টিটিউশন গুলি রিটেন, আর ব্রিটিশ কনস্টিটিউশন গুলি আনরিটেন।
এখন আনরিটেন এর মধ্যে, হ্যাঁ আনরিটেন এর মধ্যে আপনারা লেখার চেষ্টা করেন আমি কি কি বলছি। হ্যাঁ, আনরিটেন এর মধ্যে কিছু রিটেন ডকুমেন্টস আছে, যেমন এগুলি হচ্ছে সোর্সেস। আমি এখন পড়াচ্ছি কি সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। কেমন? এক নম্বর সোর্স হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। এক নম্বর সোর্স কি? হিস্ট্রিক্যাল ডকুমেন্টস। হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। সেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, আমার আগে পড়াইছিলাম, ম্যাগনা কার্টার কথা বলেছিলাম, হিস্ট্রিক্যাল স্যার। ডকুমেন্টস, তাই না? আমি বলেছিলাম দ্য পিটিশন অফ রাইটস, দ্য বিল অফ রাইটস, those are the example of the historical documents, that those documents are the part of the British Constitution. অর্থাৎ এই ঐতিহাসিক ডকুমেন্টস গুলির মধ্যে কি কি রয়েছে? ম্যাগনা কার্টা রয়েছে। ম্যাগনা কার্টা আমি আগে পড়েছি, তাই না? ম্যাগনা কার্টা আমরা আগে পড়েছি। এটা হচ্ছে একটা 1215 সালের একটা চার্টার। এই চার্টারটা এগ্রিড বাই দ্য কিং জন। এই ডকুমেন্টস এর মধ্যে মানুষের অধিকারগুলি, পলিটিক্যাল রাইটস গুলি দেওয়া হয়েছিল, ইন্ডিভিজুয়াল রাইটস গুলি দেওয়া হয়েছিল। আপনারা যারা ক্লাস আগে করেন নাই, দয়া করে যারা ক্লাস করেছে তাদের কাছে নোটগুলি নেবেন। কেমন? আমরা তাহলে কি বলতে পারছি এখন? সোর্স অফ ডকুমেন্টস পড়তে গিয়ে আমরা সংক্ষেপে বলতে পারতেছি কি ম্যাগনা কার্টা ইজ এ সোর্স অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, দ্য পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, এগুলো হচ্ছে কি, এগুলো সোর্স অফ ডকুমেন্টস। এগুলো কোন হেডিং এ যাবে? হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। হ্যাঁ, তাহলে ব্রিটিশ কনস্টিটিউশন সোর্স কি কি লিখে রাখেন। ব্রিটিশ কনস্টিটিউশন আমরা সোর্স হিসাবে 4-5টা সোর্সের নাম পড়তে পারি। একটা সোর্স হলো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। জি। 2 নাম্বার লেখেন অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট, স্ট্যাটিউটস এন্ড অ্যাক্টস। অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট লিখলো হচ্ছে কি কি? অ্যাক্টস, এসিটি, অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট। কেমন? তারপর হচ্ছে কি আপনার আছে জুডিশিয়াল ডিসিশনস। অ্যাক্টস অফ দ্য পার্লামেন্টস পড়েছেন, লিখেছেন? জি জি স্যার, লিখছি। জুডিশিয়াল ডিসিশন লিখছি স্যার। হ্যাঁ, স্ট্যাটিউটস এন্ড অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট। তারপর হচ্ছে জুডিশিয়াল ডিসিশনস। আমি লিখে দিচ্ছি, যারা পারতেছেন না সেখানে লেখেন জুডিশিয়াল ডিসিশনস। কেমন? আমরা এগুলোর ব্যাখ্যাগুলি পড়বো আস্তে আস্তে। আমরা শুধু হেডলাইন গুলো আগে আমরা দেখিনি কি কি আছে হেডলাইন গুলির মধ্যে। তারপরে দেখেন কমেন্ট্রিজ অফ দ্য এমিনেন্ট জুরিস্ট। জুরিস্টদের যারা জুরিস্ট আছে তাদের কমেন্টস গুলি, হ্যাঁ তাদের কমেন্ট্রি গুলি, তাদের যে মানে আইনের যে ব্যাখ্যাগুলি তারা দিয়েছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট্রিজ অফ দ্য এমিনেন্ট জুরিস্ট, কমেন্ট্রি, হ্যাঁ ব্যাখ্যা, তাদের এই যে এক্সপ্লেনেশন গুলি তারা দেয়। কমেন্ট্রিজ মানে এক্সপ্লেনেশন। eminent means the prominent jurists. জুরিস্ট মানে হচ্ছে লিগ্যাল দার্শনিকরা, ওদের যে ব্যাখ্যাগুলি আছে সে ব্যাখ্যাগুলি। হেডলাইন গুলি লিখে রাখেন। হ্যাঁ, তারপর হচ্ছে কমন ল, আমি লিখে দিচ্ছি ওইখানে। হ্যাঁ, আপনারা চার্টে দেখেন, চার্টে দেখেন। কমন লিখেছেন? কনভেনশনস, আমাদের বেসিক্যালি আমরা যেটা দেখেছি তাহলে এই কয়েকটা বিষয়গুলি আমরা বলতে পারি যে কি তাহলে ইউকের সোর্সটা কি, এগুলো আমরা সবগুলি পড়েছি। আমি সেই কথাটা বুঝতে চাচ্ছি, এই জিনিসটা আমরা সবগুলি পড়েছি। জাস্ট একটু আমরা আপনাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। একটা হচ্ছে হিস্ট্রিক্যাল ডকুমেন্টস। তাহলে সোর্স বলতে যদি ইউকের সোর্স অফ দ্য ইউকে কনস্টিটিউশন যদি আসে কোশ্চেনের মধ্যে, তাহলে আপনাদের লিখতে হবে যে কি দেয়ার ইজ এ সাম সোর্সেস। প্রথমে লিখতে হবে যে দেয়ার ইজ এ কনস্টিটিউশন ইন দ্য ইউকে। কেমন? কনস্টিটিউশন আছে, হাউএভার ইট ইজ unwritten constitution. However, it is not a written, but it is unwritten constitution
ইট হ্যাজ সাম সোর্সেস, কি কি? এক নম্বর হচ্ছে হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, দুই নম্বর হচ্ছে যে অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট, তিন নম্বর হচ্ছে জুডিশিয়াল ডিসিশনস, তিন নম্বর হচ্ছে যে জুরিস্টদের একটা কমেন্ট্রি, হ্যাঁ, কমেন্ট্রিজ অফ দ্য ইমিনেন্ট জুরিস্ট, চার নাম্বার হচ্ছে যে কমন ল, পাঁচ নম্বর হচ্ছে কনভেনশন। এবার আসুন আমরা জিনিসগুলি পড়েছি কিনা আমরা আগের নোটগুলি আমরা দেখবো। হ্যাঁ, আমরা আগের নোটগুলিতে আমরা হিস্ট্রিক্যাল ডকুমেন্টস আমরা পড়েছি, ম্যাগনা কার্টা পড়েছি, তাই না? অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট গুলি আমরা পড়েছি, মানে আমরা সেগুলো আলোচনা করেছি। এখানে আমাদের আসলে আলোচনা করার অ্যাক্টস নিয়ে আলোচনা করতে হবে না, জাস্ট অ্যাক্টস গুলির নামগুলি আমি কয়েকটা অ্যাক্টস এর নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা একটু আপনারা লিখে নেন। দ্য অ্যাক্ট অফ হেভিয়াস কর্পাস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। অ্যাক্ট অফ দ্য হেভিয়াস কর্পাস, the act of settlement, acts of reform, আবার হ্যাঁ দেখতে পারি কিনা, এখানে আমি অ্যাক্টস গুলির নামগুলি দিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাক্ট অফ হেভিয়াস কর্পাস, অ্যাক্ট অফ সেটেলমেন্ট, দ্য রিফর্মস অ্যাক্ট, লিখে রাখেন এখান থেকে যেভাবে আসছে সেগুলো লিখে রাখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা গত ক্লাসের মধ্যে আমরা 1911 এবং 1949 সালের অ্যাক্টস গুলির কথা আমরা বলেছিলাম। এগুলো হচ্ছে পার্লামেন্টের অ্যাক্ট। হ্যাঁ, এই অ্যাক্টস গুলিও কিসের সোর্স? এই অ্যাক্ট গুলিও ওই যে ব্রিটিশ কনস্টিটিউশনের সোর্স। এই অ্যাক্ট গুলিও পার্ট অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। এগুলো এক একটা এক এক সময় অ্যাক্টস গুলি যে সন দেওয়া হয়েছে, হ্যাঁ, ওই সনের মধ্যে অ্যাক্টস গুলি আলোচনা করা। আর আপনাদের অ্যাক্টস আকারে আলোচনা করার দরকার নেই, আপনাদের শুধু নামগুলি লিখে দিতে হবে যে কি এই অ্যাক্টস গুলি আমাদের ব্রিটিশ পার্লামেন্টের পার্লামেন্ট না, ব্রিটিশ কনস্টিটিউশনাল সোর্সেস। হ্যাঁ, তারপরে চলে আসেন আমরা জুডিশিয়াল ডিসিশন। আপনারা ইতিমধ্যে অনেক একজনের নাম শুনেছেন, হ্যাঁ, বিভিন্ন আমাদের ফিলোসোফার গুলি, হ্যাঁ, লিগ্যাল ফিলোসোফার যারা আছেন তাদের মধ্যে কয়েকজন ফিলোসোফার খুব ফেমাস। তার মধ্যে বেশি ফেমাস হচ্ছে আপনাদের এভি ডাইসি। হ্যাঁ, এই যে জুডিশিয়াল ডিসিশন সম্পর্কে উনি একটা কথা বলেছেন, উনি বলেছেন আসলে ব্রিটিশ কনস্টিটিউশন আমেরিকান কনস্টিটিউশন, হ্যাঁ, ব্রিটিশ কনস্টিটিউশন আসলে হচ্ছে কি জাজ মেড ল। উনি লিখেছেন কি, উনি বলেছেন দ্য ইংলিশ কনস্টিটিউশন ইজ এ জাজ মেড ল, অর্থাৎ জাজরা যা বলেন, যা আইন যা বলেন, যা কমেন্টস দেন, সেটাই আসলে ব্রিটিশ কনস্টিটিউশন। জুডিশিয়াল ব্রিটিশ কনস্টিটিউশন উনি বলেছেন কি, ব্রিটিশ কনস্টিটিউশন আসলেই কোনো আইন নাই, এখানে কোনো লিখিত আসলে কোনো বক্তব্য নেই, ওই জাজরা যা বলেন, যা কিছু ওনারা মনে করে একটা মামলা করতে গিয়ে যা যা বলেন সেটাই আইন। সেজন্য উনি বলেছেন এটা হচ্ছে আসলে জাজ মেড ল। ব্রিটিশ কনস্টিটিউশন বলতে কি বুঝে? যদি ওনার কথাটা পুরোপুরি সত্য না, ওনার কথা আংশিক সত্য, হ্যাঁ, সেটা হচ্ছে জাজ মেড। উনি দ্য ইংলিশ কনস্টিটিউশন উনি বলেছেন দ্য ইংলিশ কনস্টিটিউশন ইজ এ জাজ মেড। অর্থাৎ জুডিশিয়াল যে ডিসিশন গুলি, যখন একটা মামলায় জাজরা যে ডিসিশন গুলি দেয়, হ্যাঁ, দ্য ইংলিশ কনস্টিটিউশন ইজ এ জাজমেন্ট, বা জাজমেন্ট। হ্যাঁ, ইংলিশ কনস্টিটিউশন বলতে উনি বলেছেন যে কি এটা হচ্ছে আসলে জুডিশিয়াল ডিসিশনের একটা ফলাফল। হ্যাঁ, জুডিশিয়াল এত বেশি পাওয়ারফুল, যা বলে ওইটাই আইন হিসাবে বিবেচিত হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা সোর্স, জুডিশিয়াল ডিসিশন। তারপর হচ্ছে কমেন্ট্রিজ অফ দ্য জুরিস্ট, জুরিস্টদের মন্তব্য। এই যে বললাম এভি ডাইসির কথা, হ্যাঁ, তারপরে এরসন আছে, মেইস আছে, আপনারা আস্তে আস্তে দেখবেন বেশ কয়েকজন দার্শনিক আছেন,
এই দার্শনিকগুলি যে মতামতগুলি দিয়ে থাকেন সেটাও ওনারা যে মতামতগুলি দিয়ে থাকেন, যেমন আপনাদের একটা মতামত আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে পড়বো, এবি ডাইসের একটা মতামত দ্য রুল অফ ল। হ্যাঁ, ওনার ওই যে মতামত ওইটাও একটা আইন। এবি ডাইসের যে মতামত ওইটাও একটা আইন, ওইটাও ওই যে কনস্টিটিউশনাল সোর্স, ব্রিটিশ কনস্টিটিউশনাল সোর্স। হ্যাঁ, অর্থাৎ লিগ্যাল অথরিটি যে প্রমিনেন্ট যে জাজ যে প্রমিনেন্ট যে মনে দার্শনিকগুলি আছেন, ইংলিশ দার্শনিকগুলি আছেন যারা ইংলিশ কনস্টিটিউশন নিয়ে বিভিন্ন থিওরিগুলি দিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন যেমন সেপারেশন অফ জুডিশিয়ারির একটা থিওরি আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে একটা থিওরি আছে সবরেনিটি অফ দ্য পার্লামেন্টের একটা থিওরি আছে, রুল অফ লর একটা থিওরি আছে। এইসব থিওরিগুলিও কি ওই সোর্সেস অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। আপনারা কি লিখতে পারতেছেন? আছে কিনা? লিখতে পারতেছেন আপনারা? স্যার লিখেছি। আমি যে এই সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন যেটা, সেখানে মধ্যে যে কথাগুলি বলেছি আমি 5টা কথা, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে জুরিস্ট যারা আছে, দার্শনিক যারা আছে, তাদের যে মতবাদগুলি দিয়েছেন, আইন সংক্রান্ত যারা মতবাদগুলি দিয়েছেন, ওই মতবাদগুলিও কি সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। এভাবে লিখতে পারেন যারা বাংলা লিখবেন। তারপর হচ্ছে কমন ল। কমন ল আপনাদের অন্যান্য সাবজেক্ট গুলিতে পড়াচ্ছে বা পড়াইছে কিনা আমি জানি না। হ্যাঁ, কমন লটা কমন ল একটা সুন্দর একটা থিওরি হচ্ছে কমন ল দ্য ল হুইচ ইজ কমন টু দ্য অল পিপল। লেখা রাখেন, কমন ল দ্য ল দ্য সাম কাস্টমস হুইচ ইজ কমন টু দ্য অল পার্সন, অল ইংলিশ পার্সন। সাম কাস্টমস, ইমেমোরেবল কাস্টমস, অর্থাৎ যুগে যুগে চলমান একটা রীতিনীতি যেটা কমন টু দ্য কমন পিপল, যেটা কমন লিখে রাখেন। কমন ল ইজ এ কাস্টম হুইচ ইজ কমন টু দ্য কমন পিপল, কমন ইংলিশ পিপল। এটাই কমন ল, আর কিছু না। এটাও জাজ মেড ল। কমন লটা কি? এটা আনরিটেন, এটাও জাজ মেড ল। ইট ইজ ইন্টারপ্রিটেশন। এটা কি? ইট ইজ ইন্টারপ্রিটেশন বাই দ্য কমন ল, ইট ইজ ইন্টারপ্রিটেশন অফ দ্য জাজ। অর্থাৎ কমন ল বলতে সোজা কথা লিখিত কোনো আইন নাই, এইটা একটা সুদীর্ঘ কাল পর্যন্ত ইংলিশ লিগ্যাল হিস্ট্রিতে চলমান কোন কি একটা রীতিনীতি, সেটাই কমন ল। স্যার এটাকে কি প্রথা বলা যাবে? জি স্যার, প্রথা আমি বুঝতে পারতেছি, আবার রিপিট করেন। মানে স্যার প্রথাটা কি কমন লটা কি? এটাও একটা প্রথা, এক্স্যাক্টলি, এটাও একটা প্রথা। এটা আনরিটেন ক্যারেক্টার নাম্বার হচ্ছে, ইট ইজ আনরিটেন, it is a law based on the immemorable customs of the people, recognized by the law, recognized by the court. স্যার কমন ল তো অবশ্যই লিখিত হতে হবে, কথা তো সবসময় লিখিত হয় না। হ্যাঁ, কমন ল তো স্যার অবশ্যই লিখিত হতে হবে। জি না, মোস্টলি আনরিটেন একটা কথা। মোস্টলি এটা আনরিটেন, কমন লটা লিখিত হতে হবে না। It is a common, the common practice to the common, এটা হচ্ছে সুন্দর থিওরি, the common practice to the common people, that is the common law. কিছু রিটেন আছে, অর্থাৎ রিটেন কোনটা? যেটা হচ্ছে মনে করেন ধরেন একটা জাজ কোন একটা ইন্টারপ্রিটেশন দিয়েছে, হ্যাঁ, ওই ইন্টারপ্রিটেশনটা যদি মনে করেন আইন আকারে চলে আসে, সেটাই তখন সেটা কমন ল। যেমন মনে করেন ধরেন বিভিন্ন কমন ল সিস্টেমস গুলো, জুরি ট্রায়াল। হ্যাঁ, জুরি ট্রায়াল আমি আগের ক্লাসে বলেছিলাম, অর্থাৎ ইংল্যান্ডের ক্রিমিনাল আইনের মধ্যে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে জুরি ট্রায়াল। অর্থাৎ বিচারটা জাজরা করেন, অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড জাজ আছে তারা করেন। আবার সেখানে একটা প্যানেল, জুরি প্যানেল বলে। হ্যাঁ, জুরি প্যানেল মানে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞ লোক সম্পর্ক, ওই এলাকার কিংবা ওই কনস্টিটিউয়েন্সির
অভিজ্ঞ কিছু লোকদের নিয়ে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ। মনে করেন ধরেন অফেন্সটা হয়েছে একটা, মনে করেন ধরেন সাইবার ক্রাইম নিয়ে, হ্যাঁ, সাইবার ক্রাইমের অভিজ্ঞ লোক। আবার দেখা যাচ্ছে যে লোকালিটি হয়েছে ওই লোকালিটির একজন লোক, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে ধরেন সাইবার ক্রাইমের সাথে ধরেন আবার অন্যান্য বিষয়গুলিও জড়িত, শুধু সাইবার ক্রাইম হয়েছে তাই না, সেখানে মনে করেন একটা ওই সাইবার ক্রাইম একটা ব্যাংকে ডাকাতি হয়েছে, তাহলে ব্যাংকিং জগতের সাথে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এইরকম একটা প্যানেল করা হয়। এই প্যানেলটা এরা অনির্বাচিত, কেমন, এরা গভর্নমেন্ট করে দেয় একটা প্যানেল বোর্ড, জুরি বোর্ড, ওই জুরি বোর্ডে বিভিন্ন সদস্যগুলি থাকে। এরা যখন ফৌজদারি বিচার করে, ফৌজদারি আইনের বিচার করে, একজন জাজ থাকবেন, হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, ইজ এ পেইড জাজ, কেমন, আমাদের দেশে যে জাজগুলি আছেন সেরকম আর কি, ম্যাজিস্ট্রেট কিংবা জাজ বলেন যাদের, হ্যাঁ, ওরা সাথে একটা ওনার পাশেই, ওনার সম্ভবত ডান পাশে, হ্যাঁ, ওনার ডান পাশে আরেকটা রো থাকবে, সেখানে বসবেন কি ওই 15 জন 16 জন যারা আছে, হ্যাঁ, এই জাজগুলি ওরা একটা ওদের মন্তব্য দেবেন। উনি যখন বিচার করবেন একটা আইন অনুসারে, হ্যাঁ, আইনের বাইরে গিয়ে অন্য কোনো বক্তব্য আছে কিনা, কিংবা জুরিদের কোনো বক্তব্য আছে কিনা, ল অফ ইকুইটির কোনো বক্তব্য আছে কিনা, হ্যাঁ, অথবা কমন লর কোনো প্র্যাকটিস আছে কিনা, ইত্যাদি কিছু ওই জুরি প্যানেল থেকে কি করা হবে, একটা সাজেশন চাওয়া হবে। ওই দুইটাই জাজ যখন বিচার করবেন আইন অনুসারে বিচার করবেন, সাথে সাথে জুরিদের একটা বক্তব্য নেবেন সেখানে। ওই জুরির যে সিস্টেমটা, দ্যাট ইজ দ্য কমন ল প্র্যাকটিস। সেটা কি প্র্যাকটিস? দ্য কমন ল প্র্যাকটিস। এটা একজন লিখেছেন, ডু দ্য জাজ, হ্যাঁ, কি লিখেছেন, connect the whole constitution, no, or how they implement all the topics. যিনি লিখেছেন, হ্যাঁ, এটা হচ্ছে একজন জাজ কি মনে করেন পুরো কনস্টিটিউশনটা কি করেন কিনা, সেরকম না। জাজদের ওই দেশের যে জুডিশিয়াল যে সিস্টেমটা, হ্যাঁ, ওই জুডিশিয়াল সিস্টেমটা আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমের সাথে একটু ভিন্ন আছে। ওরা এই যে বললাম একটা জুরি প্যানেলের কথা, ফৌজদারি বিচার কার্যক্ষেত্রে এরকম একটা বিষয় আছে, জুরি প্যানেল থাকে, হ্যাঁ। তারপরে সিভিলের ক্ষেত্রে আমাদের মতো, কনস্টিটিউশনের ক্ষেত্রে যেটা বলা, আপনাদের যেটা আমাদের পড়ার বিষয় বা যেটা কোশ্চেন করেছেন, হ্যাঁ, কনস্টিটিউশনটা হচ্ছে যে ওদের দেশে কনস্টিটিউশন নামে কোনো কিছু বই, এটা পবিত্র কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন শপথ নিয়ে আমরা এই কাজ করলাম, ওইরকম কোনো বই আকারে কোনো কিছু ওদের নাই। ওদের যে এই যে সোর্স গুলি পড়াইলাম, যখন কনস্টিটিউশনের কথা আসবে, আমি এই যে সোর্স গুলি পড়াইলাম, হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট, জুডিশিয়াল ডিসিশন, সবকিছুর সমন্বয়ে যা কিছু হয় তাই একটা কনস্টিটিউশন। অর্থাৎ সমস্ত আইনগুলির সমন্বয়ে হয়ে হচ্ছে ওদের কনস্টিটিউশন, কেমন। আর জাজ অবশ্যই ওই আইনগুলি ফলো করেই তাকে কি করতে হবে, কনস্টিটিউশনের ইমপ্লিমেন্ট অথবা বা ইন্টারপ্রিটেশন, ইমপ্লিমেন্ট তো উনি করবেন না, উনি ইন্টারপ্রিটেশন করবেন, ওই ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন। এবার চলে আসেন কনভেনশন। কনভেনশন এটাও একটা কি, এটা একটা ইম্পর্টেন্ট একটা পার্টস অফ দ্য অর্থাৎ ইম্পর্টেন্ট সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। এটা যেমন মনে করেন বিভিন্ন কনভেনশন, আমি গত ক্লাসও বলেছেন কয়েকটা কনভেনশনের কথা, হ্যাঁ, যেমন ল মেকিং কনভেনশন যেটা আছে, হ্যাঁ, ল মেকিং কনভেনশনের মধ্যে আপনার পার্লামেন্ট যখন বিভিন্ন স্তরে স্তরে গিয়ে পার্লামেন্ট যখন একটা কনস্টিটিউশন একটা আইন তৈরি করবে, সেটা গিয়ে সর্বশেষ সেটা গিয়ে আমাদের কিং এর কাছে কিংবা কুইনের কাছে যাবে, কিছু যে হ্যাঁ অ্যাকসেপ্টেন্সের জন্য। উনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, উনি চাইলে রিজেক্ট করতে পারেন, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ল। কিন্তু কনভেনশন হচ্ছে যে পার্লামেন্ট কোনো আইন পাঠাইলে তিনি সেটা রিজেক্ট করেন না, দ্যাট ইজ দ্য কনভেনশন। কনভেনশন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ল। কনভেনশন মোর পাওয়ারফুল দ্যান দ্য ল। যেমন কনভেনশন এমন একটা জিনিস যেটা হয়তো এমন একটা হয়ে গেছে যেটার জন্য আইন লাগে না। আইন যেটা মনে করেন ওই যে আমি বলেছিলাম আপনাদের ক্লাসে মনে হয়, সেটা হচ্ছে যেমন একজন টিচার আসবে, স্টুডেন্টরা দাঁড়ায় যাবে, এটা তো বাংলাদেশের কোনো আইনে আছে? এরকম কোন আইন বাংলাদেশে লিখিত কোনো আইন নাই, কিন্তু দ্যাট ইজ দ্য কনভেনশন। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার।
জি স্যার। অর্থাৎ কনভেনশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মোর পাওয়ারফুল, যেটা আইনে নাই কিন্তু আইনের চেয়েও অধিক বেশি কার্যকর। ওইরকম ব্রিটিশ আইনের মধ্যে বেশ কিছু কনভেনশন রয়েছে যেগুলি আইনের চেয়েও পাওয়ারফুল। এই যে বললাম, ধরেন আরেকটা কনভেনশন হচ্ছে এরকম, কোন একটা পিএম, হ্যাঁ, প্রাইম মিনিস্টার কোন একটা বিষয়ে হ্যাঁ একটা পরামর্শ দিল, ধরেন একটা আইন নিয়ে বলো যে ইংল্যান্ডে এখন কোভিড এর অবস্থা ধরে নিলাম যে এখন হ্যাঁ ভালো তো হয়ে গেছে, আবার ধরে নিলাম আজকে খারাপ হয়ে গেছে, একটা জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে, ঠিক আছে, ইমার্জেন্সি ঘোষণা করতে যাচ্ছে। হ্যাঁ, এটা পিএম প্রাইম মিনিস্টার একটা কি দিল, একটা সাজেশন দিল, যা সাজেশনটা উনি দিতে পারবেন, কে? প্রাইম মিনিস্টার। এই সাজেশনটা কার কাছে যাবে? কুইনের কাছে যাবে। কনভেনশনটা হচ্ছে আইনটা কি কুইনের কাছে, কুইন হয় উনি মনে করলে জরুরি অবস্থা ঘোষণা করবেন, ইমার্জেন্সি ঘোষণা করবেন, না হয় উনি কি করবেন, ইমার্জেন্সি দেবেন না। দ্যাট ইজ হিজ অর হার রাইট। কার? ওই কুইনের রাইট, কুইনের রাইটস, কুইনের। হ্যাঁ, কিন্তু কনভেনশনটা হচ্ছে যদি পিএম যদি একটা পরামর্শ দিয়ে থাকেন, বুঝতে পারছো, পিএম মানে প্রাইম মিনিস্টার যদি একটা পরামর্শ দিয়ে থাকেন যে এখন জরুরি অবস্থা ঘোষণা করা দরকার, হ্যাঁ আমরা দেশ এইভাবে চালাতে গেলে অনেক মানুষ মারা যাবে, আমাদের সব বন্ধ করে দেওয়া দরকার, সব শাটডাউন করে দেওয়া দরকার, একটা ইমার্জেন্সি ঘোষণা করা দরকার। হ্যাঁ, যদি পিএম যদি সেটা যদি মনে করেন একটা পরামর্শ দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে দ্য কুইন, মোনার্ক, আইনত ল বলছে কি মোনার্ক হ্যাজ চয়েস, she can accept or she can reject। এটা কোথায় আছে? আইনে আছে। কিন্তু কনভেনশন বলতেছে নো, যখনই পিএম একটা এরকম একটা সাজেশন দেবে, কুইন সবসময় এটার প্রতি কি বলে? হ্যাঁ বলে। ঠিক আছে, যদি পিএম যদি একটা পরামর্শ দেয়, কুইন কনভেনশন ইজ দ্যাট কখনো হ্যাঁ পিএম এর একটা পরামর্শ, একটা সাজেশন কুইন কখনো কি করে না, ডিনাই করে না। দ্যাট ইজ দ্য কনভেনশন। সেজন্য বলা হয় কনভেনশন, আপনাদের অন্য জায়গায় আমি পড়াবো যদি সুযোগ হয়, কনভেনশন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ল। তাহলে আমরা এখন যেটা দেখতে যাচ্ছি, যেটা পড়তে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এই ইউকে কনস্টিটিউশনের এই বিষয়গুলো আমরা আগে ওইখানে বিভিন্ন আমরা পড়েছি। আপনারা যদি জাস্ট হেডলাইন গুলি দিয়ে ওই টপিক যেটা আমি দিয়েছি নোট, ওই নোট থেকে সেটা পড়ে নেবেন। এটা হচ্ছে তাহলে সোর্সেস অফ দ্য ইউকে কনস্টিটিউশন, আপনারা এভাবে পড়ে নিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা ছোট্ট একটা টপিক আছে, নেচার অফ দ্য কনস্টিটিউশন। ইউকে নেচার কি আপনারা সবাই জানেন, ইউকে কনস্টিটিউশন নেচারটা কি বলেন দেখি, কে বলতে পারবেন? ইউকে কনস্টিটিউশনের নেচারটা কি? Unwritten, sir, flexible. Good. It is unwritten constitution. Flexible. That is the nature of the constitution. It is a flexible constitution. Unitary, sir. Good. It is it has unitary character. তাহলে আমি এগুলো পড়াইছি আপনাদেরকে আগে, আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, তারপরে এখানে কোন একটা unwritten but some of the part it has written, যেমন কি ওই যে ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, হ্যাঁ এগুলি, এটার কি আছে, এটার হিয়ারকির ক্ষেত্রে, উচ্চ নিচের ক্ষেত্রে, হ্যাঁ এটা সব আইনগুলি এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ কনস্টিটিউশনের ক্ষেত্রে একটা জিনিস পড়ি, কনস্টিটিউশন সোর্সেস অফ দ্য অল ল। কনস্টিটিউশন থেকে অন্যান্য আইনগুলি সৃষ্টি হবে। ইউকে তে সেরকম না। ইউকে হচ্ছে কি, ইউকে তে যা ওরা কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করে নেবে, সবাই যেসব আইনকে ওরা কনস্টিটিউশন সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন যেগুলি বলেছে সেগুলি সবগুলি কি, সবগুলি নিজে আপনার এক একটা কনস্টিটিউশন। হ্যাঁ, এবং জুডিশিয়াল বডির হিউজ পাওয়ার আছে কি করার, টু মেক এ ল, যেটাকে জাজমেন্ট ল বলা হয়। তাহলে আমরা বলতে পারতেছি ইউকে কনস্টিটিউশন নেচারটা হচ্ছে এটা ফ্লেক্সিবল আনরিটেন একটা কনস্টিটিউশন। এটা একটা মিক্সড কনস্টিটিউশন, ইজ ডেভেলপ গ্রাজুয়ালি, হ্যাঁ শত শত বছর পর থেকে এটা ডেভেলপ হয়েছে। এই তো, এনি কোয়েশ্চন সো ফার? তাহলে আমি আসলে আজকে নতুন কোন টপিক পড়াইনি আপনাদেরকে। আমি গত যে 3টা ক্লাসে যে টপিকগুলি পড়াইছি, ওই 3টা টপিক খুব ইম্পর্টেন্ট ছিল। ওই 3টা টপিক দিয়েই আমি কিন্তু আরো ওই মানে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন দিয়ে আমি আরো 2টা টপিক আপনাদেরকে কভার করে দিয়েছি আমি, ঠিক আছে? আরো দুইটা টপিক আমি কভার করে দিয়েছি। ওই 2টা
টপিক গুলি আপনারা কি করবেন, আপনারা একটু ভালো করে দয়া করে দেখবেন, তাহলে আপনাদের বলা যায় 3টা কোশ্চেন, আপনারা 3টা হোক বা 4টা কোশ্চেন হোক, আপনারা ইউকে কনস্টিটিউশন থেকে এই দিক থেকে যে আজকে যে টপিক সহ পড়াইলাম আশা করি আপনারা কভার করতে পারবেন। ঠিক আছে, এখন আসলে যাক আমাদের আগামী ক্লাসের বিষয়টা। আগামী ক্লাসের আমার টপিকটা হবে গিয়ে কি, দ্য রুল অফ ল। লিখে রাখেন টপিকটা, রুল অফ ল। আমি এই রুল অফ লর আমি একটা আপনাদেরকে আমি একটা আগামী ক্লাসের আগেই আমি একটা টপিক আপনাদেরকে আমি আপলোড করে দেব ক্লাসের আগে, যে কোনো একদিন আগে হোক অথবা ক্লাসের আগেই হোক। আপনারা দয়া করে আপনারা সেটা কি করবেন, প্রিন্ট আউট করবেন। কেমন প্রিন্ট আউট করবেন? ওই যে আমার যেটা বলেছিলেন কি এটা করতে হয় জানি, আপনাদের ওই ফেসবুক গ্রুপে না এটা করতে হয়। আমি ফেসবুক পেজের মধ্যে এতে না ওই যে ফাইল আপলোড একটা পেজ আছে মনে হয়। জি স্যার। যদি ফেসবুক পেজে যদি আমি যদি করে দিতে পারি আপনাদের জন্য, দুইবার করে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, যতটুকু পরে ততটুকুর মধ্যে। যে কিছু না বুঝলে আমাকে বলতে পারেন। আমি একটু দেখি ফেসবুক পেজে যদি আমি ঢুকতে পারি, তাহলে আমি যদি পারি, যদি এখন যদি সুযোগ হয় আমি করে দিলাম আপনাদের, তাহলে আপনারা এখন কোনো একটা কিছু এই দেখে নিলেন। যা নেটওয়ার্ক স্লো আছে। আপনার কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কনফিউশন, সেটা হচ্ছে স্যার বলেন। আমরা ইকুইটি পড়ার সময় স্যার কমন ল যেটা পড়ছিলাম ওটা হচ্ছে স্যার অ্যাক্টস অফ পার্লামেন্ট, কিন্তু স্যার এখানে এসে ওটা ভিন্ন হয়ে গেছে স্যার। অ্যাক্টস অফ দ্য পার্লামেন্ট হতে পারে কিছু কিছু কমন ল যেটা স্যার আমি বললাম কি সবটাই না, কিছু কিছু হতে পারে তো। জি স্যার। ওদের তো একটা পার্লামেন্ট কি কমন ল হতে পারে, তো মোস্টলি হচ্ছে আনরিটেন পার্ট, ইটস কমন টু দ্য কমন পিপল। আপনারা যদি যেটা মনে করেন, যদি আসে, যদি মানে সোর্সেস অফ দা, যদি সিম্পল কোশ্চেন গুলি আসে আর কি, সোর্সেস অফ দা ইউকে কনস্টিটিউশন যদি লিখতে দেয় জি স্যার। মোবাইলটা ইহান মোবাইলটা নিয়ে গেলে আমি নেট কানেকশন পাচ্ছি না তো। এলিজা নেট কানেকশন পাচ্ছি না তো বাবা। কাজ একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আমার নেট আজকে কভার হচ্ছে না। আমি আজকে দিতে পারছি না। আমি আপনাদেরকে আগামী মনে হয় পেজে না, আপনাদের পেজে না, কি জানি নাম পেজটার, ছোট্ট মাইন্ড কলেজ সেশন 2020-21 বাংলায় স্যার। আচ্ছা দেখে যদি পারি তাহলে আপনাদের সুবিধা হবে যে আগামী ক্লাসের জন্য আপনারা একটু দেখে আসতে পারলেন, যদি পারা যায় আর কি। নেট তো যা দুর্বল দেখা যাচ্ছে স্যার, আপনি পরে ট্রাই করিয়েন এখন। ঠিক আছে, তাহলে আমার আমি দিয়ে দেবো, আপনারা আমি একটা ডিক্লারেশন দিয়ে দেবো, আপনারা প্রিন্ট আউট করে দেবেন সেটা। এটা থাকবে, এটা ক্লাসের আগেই থাকবে নোটটা। ওই নোটটা আপনারা এই করে নেবেন, প্রিন্ট আউট করে নিয়ে পাশে রাখবেন, একবার পড়ে দেখবেন, তাহলে লেকচারটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে বেস্ট অফ লাক এভরিওয়ান, ভালো থাকেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।
ওকে সাউন্ড স্যার সালাম